দিব্যা সেনের বাড়ি থেকে প্রমাণ জোগাড় করলো দুর্গা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্গা কথা বলতে থাকে ফোন করে দিব্যা সেনের সাথে। দিব্যা সেন বলে, কে ফোন করেছেন? এরপর দুর্গা বলে, আমার থোবড়াটা যদি দেখেন না তো আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে, তাই আমার থোবড়া আপনাকে দেখতে হবে না। তখনই দিব্যা সেন বলে, কে বলছেনটা কি আপনি? আর আমার সাথে এইভাবে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? তখনই দুর্গা বলে, সাহস কি কাউকে দিতে হয়? সাহস তো অর্জন করে নিতে হয়। আর দিব্যা সেন, আপনি যা যা অন্যায় করেছেন তার শাস্তি আপনি পাবেন। আমি আপনাকে শাস্তি দেবই দেব। একজন পেশেন্টকে আপনারা চিরদিনের জন্য শেষ করে দিয়েছেন। কি ভেবেছেন এত বড় অন্যায় করার পরও পার পেয়ে যাবেন? সেটা তো হবে না, সেটা আমি হতে দেব না। তার জন্য যা যা করতে হয় সব কিছুই আমি করব। দিব্যা সেন বলে, কে বলছেনটা কি আপনি? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। দুর্গা বলে, আপনি আমাকে চিনতে পারবেনও না, আর আপনার যা অবস্থা করার সেটা তো আমি করবই। খুব ভালো মতন জানেন যে কি করলে কি ক্ষতি হবে। আপনার বান্ধবী ডক্টর কর, ডক্টর সেন এরা ইচ্ছে করে জগদ্ধাত্রীকে শেষ করেছে, তাই এদের শাস্তি তো হবেই হবে। তখনই দিব্যা সেন বুঝে গেছে এমন একজন ফোন করেছে যে সব সত্যিটা জানে। দিব্যা সেন বলে, দেখুন আপনি কে বলছেন আমি জানি না, কিন্তু আপনি কি আমার সাথে সেটেলমেন্টে আসবেন? তাহলে কিন্তু আপনারই লাভ হবে। এরপরেই দুর্গা বলে, সেটেলমেন্ট? কিসের সেটেলমেন্টে যাব? আমি আপনার সাথে কোনো সেটেলমেন্টে যাব না, বরং আমি আপনার শাস্তির ব্যবস্থা করব। জানেন আমি এখন কোথায় আছি? আমি আছি আপনারই বাড়িতে, আপনার বেডরুমে। সেখানে এসে তন্ন তন্ন করে সমস্ত কিছু খুঁজে দেখলাম। যেই প্রমাণগুলো পেয়েছি সেই প্রমাণগুলো দিয়েই কাজ হয়ে যাবে। ভয় পেয়ে গেছে দিব্যা সেন, বুঝতে পারে তার কুকীর্তি সামনে আসতে চলেছে। দিব্যা সেন তো চুপ করে গেছে। এরপরেই বৈদেহী মুখার্জি বলে, তোমার কাছেও কি সেই ফোনটা এসেছে? যদি সেই ফোনটা আসে তাহলে আমাকে দাও, আমি কথা বলছি। বৈদেহী মুখার্জি ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে আর বলে, কে বলছোটাকে তুমি? তখন তো আমাকেও ফোন করলে দেখলাম। দুর্গা বলে, আরে মন্থরা, আরে ভালো ভালো, আপনি যাই করার চেষ্টা করুন না কেন ঠাম্মি, কিছুই করে উঠতে পারবেন না। বৈদেহী তখন বলে, ঠাম্মি? কে ঠাম্মি? আমি তোমার ঠাম্মি নই, তুমি কে বলছো? দুর্গা বলে, আমি কে বলছি সেটা আপনাকে জানতে হবে না, কিন্তু উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি এরা সবাই মিলে আমার যা ক্ষতি করেছে তার শাস্তি এদেরকে পেতেই হবে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই মেহেন্দি বলে, কে ফোন করেছিল? শুনে তো মনে হলো কোনো কিছুতে থ্রেট করছে, তাই না? আমি ঠিক বললাম তো? বৈদেহী মুখার্জি বলে, হ্যাঁ, কিন্তু এই মেয়েটা কে যে বারবার করে ফোন করছে? উৎসব বলে, আমি মনে হয় বুঝতে পেরেছি এই মেয়েটা ঠিক কে। তখন বৈদেহী বলে, আমারও সেটাই মনে হচ্ছে, কৌশিকী। এই সব কিছুর পেছনে আছে কৌশিকী মুখার্জি, ও ছাড়া এগুলো আর কেউ করতে পারে না। দিব্যা সেন বলে, কিন্তু এই মেয়েটা কে আমাকে সেটাই জানতে হবে। দিব্যা সেন বাড়িতে গিয়ে নিজের ঘরের অবস্থাটা দেখে ভয় পেয়ে যায় আর বলে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, কি অবস্থাটাই না করেছে আমার ঘরটার, কিন্তু আসল ডকুমেন্টসগুলো কোথায় গেল? সেগুলো তো কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কি হবে এখন? আমি যদি এগুলো খুঁজে না পাই তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, এত সহজে ধরা পড়লে চলবে না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যে চন্দ্রবদনকে ফোন করেছে দিব্যা সেন আর বলে, জগদ্ধাত্রীর যে অবস্থা হয়েছে আর আমরা যে করেছি সেটা মনে হচ্ছে এবারে সবাই জেনে যাবে। চন্দ্রবদন বলে, দিব্যা, তুমি এসব ব্যাপারে আস্তে কথা বলো, কেউ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তখন দিব্যা বলে, জেনে যাবে, আর কোনোভাবেই ধামা চাপা দিয়ে রাখা যাবে না। চন্দ্রবদন বলে, কেন? কি হয়েছেটা কি? তুমি আমাকে খুলে বলো তো, ঠিক কি হয়েছে, কেন তুমি এরকম করছো? চন্দ্রবদনকে বলে, একজন মেয়ে আমার ঘরে এসে
সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দিয়েছে। অবস্থা খুবই খারাপ। আমি বুঝতে পারছি না কে এই সব কিছু করছে, তবে যে করছে তাকে আমরা ধরব, যেভাবেই হোক না কেন তাকে ঠিক খুঁজে বার করতেই হবে। এর মধ্যেই তখনই চন্দ্রবদন ফোন কেটে দেয়, আর চলে এসেছে তখন ভার্গবী মুখার্জি আর দিবানাথ মুখার্জি। ভার্গবী তখন বলে, একটা কথা বলতে চাই। তুমি তো জানোই যে কাকনের বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল, আর কাকনের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। ছেলেপক্ষ আজকেই আসবে কথা বলতে। আমরা চাই তুমি সেখানে উপস্থিত থাকো। চন্দ্রবদন বলে, কেন বলো তো? আমরা কেন উপস্থিত থাকব? আমরা উপস্থিত থাকব না। উৎসব আমাদের তো কর্মচারী বলে অফিসে রাখা হচ্ছে। আমরা কেন এসবের মধ্যখানে থাকব? কোনোভাবেই আমরা এখানে থাকব না। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল, যেভাবেই হোক না কেন দিব্যার পেছনে কে লেগেছে এটা খুঁজে বার করতে হবে। কৌশিকী চলে এসেছে আর বলে, কাকনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো, সেই জন্যই তো পার্লারে নিয়ে যাচ্ছি। ভার্গবী মুখার্জি বলে, আমাদের কাকন এমনি অনেক বেশি সুন্দর, ওকে আরও সাজালে আরোই ভালো লাগবে। কি কৌশিকী, আমি ঠিক কথা বললাম তো? কৌশিকী তখন বলে, হ্যাঁ একদমই তাই। এর মধ্যে বৈদেহী মুখার্জি আর উৎসব মুখার্জি চলে এসেছে। বৈদেহী তখন বলে, তুমি ডবল গেম খেলছো তাই তো কৌশিকী? তোমার এই গেম কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কৌশিকী তখন বলে, আমি কোনো গেম খেলছি না, আর আমার কোনো গেম খেলার প্রয়োজনও পড়ে না। কেন বলো তো তোমরা হঠাৎ করে এই কথাগুলো বলছো? উৎসব বলে, বর্দি, তোর সাথে অনেক জরুরি কথা আছে যেগুলো তোকে বলতে হবে। তুই যদি না বলিস তাহলে কে উত্তর দেবে? জগদ্ধাত্রী কি সুস্থ? তখনই গরিমা বলে, এসব তোমরা কি বলছো? জগদ্ধাত্রী বৌদি কবে থেকে অসুস্থ সেটা তোমরা জানো না? তারপরেও বর্দিকে এ সমস্ত কথা জিজ্ঞেস করছো? উৎসব বলে, তুই চুপ কর, তোকে এসবের মধ্যখানে থাকতে হবে না। যেটা বলছি সেটার উত্তর দে বর্দি, চুপ করে থাকিস না। বর্দি বলে, আমি তো আগেই বলেছি যে জগদ্ধাত্রী অসুস্থ। তোমরা তো পরীক্ষাও করিয়েছিলে, তারপরে আবার এসব কথা বলছো কেন? কিসের জন্যই বা বলছো? উৎসব তখন বলে, কিন্তু ডাউট তো একটা থেকেই যাচ্ছে। সেই ডাউটটা তো আমরা কোনোভাবেই ক্লিয়ার করতে পারছি না, সেই জন্যই কথাটা বললাম। বৈদেহী বলে, শোনো কৌশিকী, তুমি যদি ডবল গেম খেলে থাকো তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এর মধ্যেই দিব্যা সেন হসপিটালে ফোন করে জানতে পারে কোনো ডক্টরই অ্যাভেলেবেল নেই, সবাই নিজেদের কাজে ব্যস্ত। তাই কোনোভাবেই দিব্যা সেন কাউকেই সাবধান করতে পারে না। দিব্যা সেন বুঝতে পেরে গেছে জগদ্ধাত্রীর সাথে যে অন্যায় করা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসতে চলেছে।